পদার্থবিজ্ঞানের একদম প্রথম অধ্যায় ভৌত রাশি আর তার পরিমাপ নিয়ে আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। চলুন এই দারুণ ইন্টারেস্টিং বিষয়টা নিয়ে কথা শুরু করা যাক। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে আমাদের চারপাশের এই দুনিয়াটা আসলে কিভাবে কাজ করে? মানে গাছ থেকে ফলটা কেন নিচেই পড়ে, কিংবা ওই যে আকাশের সূর্য ওটা কিভাবে আলো ছড়ায়? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের সবার মনেই ঘরে, তাই না? আর এই সমস্ত রহস্যের জট খোলে কিন্তু একটাই বিষয়, আর সেটা হলো ফিজিক্স বা পদার্থবিজ্ঞান। এই মহাবিশ্বের নিয়মকানুনগুলো বোঝার চাবিকাঠিটাই হলো ফিজিক্স। তো যেহেতু আমরা ফিজিক্স নিয়েই কথা বলছি, তাহলে একদম শুরুতেই চলুন পরিষ্কার করে জেনে নিই এই পদার্থবিজ্ঞান জিনিসটা আসলে কি। একদম সহজ করে বললে, ফিজিক্স হলো বিজ্ঞানের সেই শাখা যেটা কিনা পদার্থ আর শক্তি নিয়ে কাজ করে। মানে এই দুটো জিনিস কিভাবে একে অপরের সাথে যোগাযোগ করে, কিভাবে সবকিছু ঘটায়, সেটাই হলো ফিজিক্সের মূল আলোচনার বিষয়। এখন দেখুন, ফিজিক্সের ভাষায় এই বিশ্বকে বুঝতে হলে আমাদের একটা স্পেশাল ল্যাঙ্গুয়েজ বা ভাষা দরকার, আর সেই ভাষার মূল ভিত্তিই হল ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটিজ। তো প্রশ্ন হলো, এই ভৌত রাশিটা আবার কি? খুবই সোজা, আমাদের আশেপাশে যা কিছু মাপা যায় সেটাই একটা ভৌত রাশি। যেমন ধরুন, একটা টেবিলের দৈর্ঘ্য, ঘড়িতে সময় বা আজকের তাপমাত্রা, এই সব কিছুই হলো এক একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। আর মজার ব্যাপার হলো, এই যত রকমের রাশি আছে সেগুলোকে কিন্তু প্রধানত মাত্র দুইটা ভাগে ভাগ করা যায়। আর এই দুইটা ভাগে বলতে পারেন পুরো ফিজিক্সের বিল্ডিং ব্লক। এই দুটো ভাগ হলো মৌলিক রাশি আর লব্ধ রাশি। এদের পার্থক্যটা কিন্তু দারুণ মজার। ভাবুন তো, মৌলিক রাশিগুলো হলো ফিজিক্সের বর্ণমালার মতো, মানে অ, আ, ক, খ এর মতো। এরা একদম স্বাধীন, কারোর উপর নির্ভর করে না। আর লব্ধ রাশিগুলো হলো সেই বর্ণমালা দিয়ে তৈরি করা শব্দের মতো, মানে এরা এক বা একাধিক মৌলিক রাশি মিলে তৈরি হয়। তাহলে চলুন ফিজিক্সের সেই 7টা অপরিহার্য বর্ণমালা, মানে 7টা মৌলিক রাশির সাথে পরিচিত হয়ে নেওয়া যাক। এই দেখুন, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই 7টা মৌলিক রাশি: দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা আর পদার্থের পরিমাণ। আর তাদের একক আর চিহ্ন দেওয়া আছে। ভাবতে অবাক লাগে, তাই না, যে এই মহাবিশ্বে পরিমাপযোগ্য যা কিছু আছে সবকিছুকে কিন্তু এই 7টার কোনো না কোনো কম্বিনেশন দিয়ে প্রকাশ করা যায়। আচ্ছা, রাশিগুলোর সম্পর্কে তো জানা গেল, কিন্তু এগুলো মাপব কি দিয়ে? হ্যাঁ, ঠিক ধরেছেন, এদেরকে মাপার জন্য আমাদের কিছু নিখুঁত যন্ত্রপাতি দরকার। যেমন ধরুন, খুব সূক্ষ্মভাবে কোনো কিছুর দৈর্ঘ্য মাপার জন্য বিজ্ঞানীরা ব্যবহার করেন ভার্নিয়ার ক্যালিপার্স। আমাদের সাধারণ স্কেলের থেকে এটা কিন্তু অনেক অনেক বেশি নির্ভুল মাপ দিতে পারে। এর এত নির্ভুল হওয়ার পেছনের রহস্যটা কি জানেন? সেটা হলো ভার্নিয়ার ধ্রুবক। এই জিনিসটা মূল স্কেলের সবচেয়ে ছোট দাগের থেকেও ছোট মাপ নিতে সাহায্য করে, যেটা একটা সাধারণ স্কেল দিয়ে মাপা একেবারেই অসম্ভব। ভার্নিয়ার ক্যালিপার্সের থেকেও যদি ছোট কিছু মাপতে হয়, ধরুন একটা চিকন তার কতটা মোটা, তখন আমাদের দরকার হয় স্ক্রু গজের। এই যন্ত্রটার অবিশ্বাস্য নির্ভুলতার পেছনে কাজ করে পিচ নামের একটা কনসেপ্ট। ব্যাপারটা হলো, এর গোলাকার স্কেলটাকে একবার পুরো ঘোরালে রৈখিক স্কেলে এটা খুব সামান্য একটুখানি সরে আসে, আর এই সামান্য সরণ দিয়েই অত্যন্ত সূক্ষ্ম মাপ নেওয়া যায়। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, আমরা যতই নিখুঁত যন্ত্র ব্যবহার করি না কেন, কোনো পরিমাপ কি আসলে 100% পারফেক্ট হতে পারে? সত্যি বলতে, বাস্তব জগতে আমাদের সবসময় কিছু না কিছু ভুলের কথা মাথায় রাখতেই হয়। পরিমাপের সময় নানা রকম ভুল হতে পারে। যেমন ধরুন, যন্ত্রটাতে হয়তো কোনো সমস্যা আছে, মানে যান্ত্রিক ত্রুটি। আবার যে মাপছে তার দেখার ভুলেও হতে পারে। আবার কিছু র্যান্ডম এররও থাকে। একজন ভালো বিজ্ঞানীকে কিন্তু এই সব ধরনের ত্রুটি সম্পর্কে সচেতন থাকতে হয়, যাতে ফলাফলটা যতটা সম্ভব নির্ভুল হয়। তাহলে মূল কথাটা কী দাঁড়ালো? মূল কথাটা হলো, নিখুঁত পরিমাপ বা প্রিসিশন জিনিসটা অসম্ভব জরুরি। একটা ব্রিজ বানানো থেকে শুরু করে মহাকাশের রকেট পাঠানো পর্যন্ত আজকের দিনের বিজ্ঞান আর প্রযুক্তির একদম গোড়ার কথাই হলো এই নির্ভুল পরিমাপ।
আর এখানেই আজকের আলোচনার শেষ প্রশ্নটা রেখে যাই। একবার ভেবে দেখুন তো, এই যে মৌলিক রাশিগুলো, এগুলোকে যদি আমরা এত নিখুঁতভাবে মাপতে না পারতাম, তাহলে আজকের এই আধুনিক প্রযুক্তির দুনিয়া, এই স্মার্টফোন, এই ইন্টারনেট, এসব কি আদৌ সম্ভব হতো?